আঁধারের ডাকের সমস্ত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সেদিনে সেই সন্ধ্যাটা একটু বিস্ময়কর ছিল। ঝড়ের দাপটে বড় বড় গাছগুলো যেন মাথা নুইয়ে ধরনের কাছে নতমস্তকে ক্ষমা চাইছে। চারিদিকে ঝোড়ো বাতাসের শোঁ শব্দ এবং আকাশের বুক চিরে আকস্মিক বজ্রাঘাতের বিকট চিৎকার ও ক্ষণিক আলোর ঝলকানি যেন অভেদ্য এক বীভৎসতার মায়াবী রচনা করেছে। সন্ধ্যা নয়, স্বয়ং কাল অভিশাপ হয়ে নেমে এসেছে দেউলবাড়ি গ্রামের আনাচে কানাচে। সত্যি এ এক বিস্ময়, যে বিস্ময় লুকিয়ে থাকে আলো ছায়ার মধ্যস্থলের মিলন ক্ষেত্রে, যে বিস্ময় আর 5টা দিনের মতো নয়, যে বিস্ময় অলৌকিক বাতাবরণে মোড়া। জ্যৈষ্ঠের বিকেলে প্রচণ্ড ঝকঝকে অসহ্যকর রৌদ্রকে হঠাৎ একদল আগন্তুক কালো মেঘ এসে নিমেষেই ঢেকে ফেলল। দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা ক্রমেই শোঁ শোঁ করে বইতে শুরু করেছে সারা গায়ে। দেউলবাড়ি গ্রামের মানুষের তৎপরতা বেড়ে যায়। কেউ গোয়ালে গরু বাছুর তুলছে, কেউ বা আবার বৃষ্টির হাত থেকে রেহাই পেতে খড়ের চালের উপর প্লাস্টিকের একটা ছাউনি দিচ্ছে, কেউ বা আবার উঠোনে শুকোতে দেওয়া সেদ্ধ করা ধান বস্তায় ভরতে ব্যস্ত। এমন সময় গ্রামের শেষ প্রান্তে কাঁদতে কাঁদতে দৌড়ে আসে কঙ্কাবতী। সে গর্ভাবস্থায় সারা গাঁয়ের আনাচে কানাচে খুঁজে বেড়ায় তার প্রথম কন্যা সন্তান পুঁটিকে, কিন্তু কোথাও তার দেখা মেলে না। পুঁটি সেই যে বিকেলবেলায় খেলতে বেরিয়েছিল আর বাড়িতে ফেরেনি সে। ক্রমশ আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, তবুও এখনো পর্যন্ত পথপ্রবাসিনী পাগলিনী উন্মাদ নারীর মতো কঙ্কাবতী তার সর্বশক্তি দিয়ে খুঁজে চলেছে তার মেয়েকে। সারা শরীর ভেজা চুলগুলোর আগা থেকে টপটপ করে ঝরে পড়ছে জল। শাড়ির আঁচলটা বুকের উপর থেকে পড়ে গিয়ে রাস্তায় নেট টানা খেতে খেতে যেন তার পিছু পিছু এগিয়ে চলেছে এই ঝড় বাদলের রাতে তার একমাত্র সঙ্গী হয়ে। ভূপতি প্রবল জ্বরে বিছানায় মৃত্যুর সাথে খেলা করছে। প্রায় 9-10 বছরের নিখোঁজ মেয়ের জন্য তার অন্তরে হাতুড়ি ঘা পড়লেও বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা তার নেই। তাই সে শুয়ে শুয়ে ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে আর বলছে, ঈশ্বর, আমার মেয়েকে ফিরিয়ে দাও। এই ঝড় বাদলের রাতে কোথায় গেল আমার পাগলিটা? ওর মায়ের শরীরটাও ভালো নেই। ঈশ্বর, ধীরে ধীরে যেন আমার সব শেষ হতে বসেছে। এরপর কেটে গেল কয়েকটা দিন। পুলিশ এলো, কিছুদিন তদন্তও চলল, কিন্তু পুঁটিকে আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে পুঁটির সাথে যেন চিরতরে নিখোঁজ হয়ে গেল তার মা কঙ্কাবতী। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু তারা কেউ আর ফেরে না এই দেউলবাড়ি গ্রামের আকাশ তলায়। দুটো জলজ্যান্ত মানুষের এই অন্তর্ধানে খানিক বিচলিত হয়েছিল বটে গ্রামের লোকজন। তারাও খোঁজ খবর চালিয়েছিল যথাসাধ্য, কিন্তু ওই মা মেয়ে যে কোথায় গেল তাদের সন্ধান কেউ পেল না। তবে কি স্বয়ং ধরিত্রী দেবী সীতা মাতার মতোই তাদেরকেও নিজের কোলেই স্থান দিলেন? তাদেরকেও নিয়ে গেলেন নিজের সাথে? দেউলবাড়ি গ্রামে জ্যৈষ্ঠের সন্ধ্যায় যে অকাল বৈশাখীর আগমনে বৃষ্টির মেঘ আঁধারের শাড়ি পরে নবরূপে নবসাজে সজ্জিত হয়েছিল, আপেক্ষিকভাবে সেই আঁধার কয়েকদিনের মধ্যে সরে গেলেও অদৃশ্য এক অভিশপ্ত আঁধারে নিমজ্জিত হয়েছিল এই গ্রাম।
এই গ্রামের প্রতিটা মানুষ। প্রতি মাসেই কেউ না কেউ রক্তশূন্য হয়ে মৃত্যুবরণ করবে, এটাই ছিল এই গাঁয়ের ভবিতব্য। নতুবা মহামারী মরকের লেলিহান থাবা কোপ বসাবে গ্রামের সাধারণ মানুষের উপর। কদিনের মধ্যে গাছপালা, ফুল, পাখি সব যেন বিরামহীন কোনো এক ক্লান্তির কুয়াশায় ভিজে ঠায় দাঁড়িয়ে আছে, বোকার মতো হারিয়ে ফেলা সেই সবুজের আশায়। আচ্ছা দেবিকা, তুমিই বলো, শহরের এই নামকরা হাসপাতাল ছেড়ে কেই বা ওই প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে রক্তাল্পতা ইনভেস্টিগেশনের জন্য যাবে? গরম চায়ে একটা নিশ্চিন্তের চুমুক দিয়ে দেবিকা বলল, হ্যাঁ, সে তো কেউ যাবে না, কিন্তু আপনি বা কেন যাচ্ছেন স্যার? সিগারেটটায় দেশলাই দিয়ে ফস করে অগ্নিসংযোগ করে দুবার শুকটান মেরে ডক্টর অরুণ বললেন, শুধু কি আর আমি একা যাচ্ছি? রক্তাল্পতা রোগ নিয়ে গবেষণা করে গোল্ড মেডেল পাওয়া ডক্টর দীনেশ চক্রবর্তী, তিনিও তো যাচ্ছেন আমাদের সাথে। দীনেশ বাবু যাচ্ছে বলেই আপনি যাচ্ছেন নাকি ডাক্তার বাবু? আরে না না, আসলে উপর মহলের চাপ আছে, তাই আমাদের দুজনকে ওখানে যেতে হবে। তাছাড়া থাকা খাওয়ার ব্যবস্থা সরকার পক্ষ থেকে করে দেওয়া হবে, এমনকি ওখানে থাকাকালীন আমার বেতনও হবে প্রায় ডবল। তাই নাকি স্যার? হ্যাঁ গো, তাই তাই। আমাকে ছেড়ে ওখানে একা থাকতে পারবেন স্যার? আরে এ কি অদ্ভুত কথা বলছো তুমি! এই তো মহৎ সুযোগ, তোমাকে তো সেইভাবে কাছেই পাই না। শহরেই আমার ছেলে, বউ, সংসার, এক ঘরে এক মানুষের কাছে থেকে থেকে বোর হয়ে গেছি। তাই এই সুযোগটা আমার কাছে হানিমুনের টিকিটের মতো। আমি ডাক্তারি করতে যাব ওই দেউলবাড়ি গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে, আর তুমি নার্স, তাই আমাকে সাহায্য করতে যাবে। সারাদিন দুজনে রোগী দেখবো এবং রোগের ইনভেস্টিগেশন করব, আর রাতে তোমার শরীর জুড়ে ছড়িয়ে দেব লোভাক্ত কামের তীব্র বাসনা। এ যেন বহু পুরনো পরিচিত এক প্রবাদের মতো। এ যেন রথ দেখার কলা বেচার কলা বেচা। মানে যখন একটা লক্ষ্যে দুটো কার্যসিদ্ধি ঘটে। কি ম্যাডাম, কার্যসিদ্ধি হবে তো নাকি? রাতে করে খেলতে দেবে তো ওয়ানডে ক্রিকেট ম্যাচ? স্যার, আপনি যে কি বলেন না, আমার বুঝি লজ্জা করে না? অত লজ্জা টজ্জা পেলে চলবে না, কাজের কথায় আসো। বলছি যে ওখানে 2 মাসের জন্য যাব, তুমিও যাবে আমার সাথে। সেক্ষেত্রে তোমার বরের কোনো আপত্তি হবে না? কি আর বলবে স্যার, সারা জীবন পড়াশোনা শিখে তো বেকার হয়ে বসে আছে, এখনো 5 পয়সার মুখ দেখেনি। মেয়ে মানুষের ইনকামে খেতে হলে এই রকম একটু স্যাক্রিফাইস করতেই হয়, তাই না? আর সেটা আমার বর খুব ভালো করেই জানে। তাহলে তুমি রেডি থেকো, কাল লোকেশন পেলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, প্রতি রাতে আমাকে আদরে ভরিয়ে দিও, কিন্তু এই কথাটা ভুলে যেও না দেবিকা। ওখানে গেলে আপনি তো আবার ডবল মাইনে পাবেন, কিন্তু ডাক্তারবাবু আমার মাইনেটা কতটা বাড়াবেন? আগে কত পেতে? সরকারি তো 20,000 আর আপনি দিতেন 10, সব মিলিয়ে আমার 30 হয়ে যেত। তাহলে এবারে আমার থেকে 20 নিয়ে নেবে, কেমন আমার সুন্দরী নার্স? না স্যার, 20 দিলে চলবে না। আগে শুধু হাত ধরতেন, গাল টিপতেন, তাতেই আমি 10,000 পেতাম। আর এখন তো আবার প্রতি রাতে শুতেও হবে আপনার সাথে, 20তে এত কিছু হয়? আপনিই বলুন তো। বেশ, তাহলে তুমিই বলো কত লাগবে, কিন্তু আমার আদরে কোনো রকম খামতি যেন না হয়, এই আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আপনি এক কাজ করুন স্যার, আমাকে মাসে 45,000 টাকা করে দিয়ে দেবেন। এ কি বলো দেবিকা, 45,000? এইটা একটু বেশি চেয়ে ফেললে না?
না ডাক্তারবাবু, আপনার জন্য এই মূল্যটা মোটেও বেশি নয়। তাছাড়া আমার পুরো শরীরটা নিয়ে সারা রাত দলাই মড়াই করবেন, লেহন করে মৈথুন করে সমুদ্র মন্থনের মতো অমৃত তুলে আনবেন, আর তার জন্য পার ডে 150,000 টাকা দিতে পারবেন না? আমি তো আমার চাহিদা সম্পর্কে আপনাকে জানিয়ে দিলাম। এবার আপনি ভেবে চিনতে দেখুন স্যার, যদি আপনার পোষায় তাহলে আমি যাব। আচ্ছা, তুমি যা চাইছো তাই দেব, রেডি হয়ে থেকো। হাসপাতালের পূর্বে লাগোয়া বড় একটা ভাতের হোটেল। যদিও নামটাই শুধু ভাতের হোটেল, কিন্তু এখানে সবকিছুই পাওয়া যায়। চা থেকে শুরু করে চাউমিন, বিড়ি থেকে শুরু করে বিরিয়ানি, ঘোল থেকে শুরু করে ডাবের জল, সব রকমের কারবার চলে এখানে। এখানকার এক একটি গোল টেবিলে 4টি করে চেয়ার পাতা, মানে একটা টেবিলে মোট 4 জন লোক বসতে পারবে। তেমন একটি টেবিলের 2 দিকের 2টো চেয়ার দখল করে বসে চায়ে চুমুক দিয়ে কথা বলতে বলতে পরপর 2খানা করে সিগারেট খেয়ে ফেলল দুজন। এদের মধ্যে ডক্টর অরুণের বয়স হবে আনুমানিক 45-এর কাছাকাছি এবং দেবিকার বয়স 26-27। বছর 2 হলো দেবিকার বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা এখনো নেয়নি, বরং অরুণের সাথে মত্ত হয়েছে মিলনের খেলায়। দেবিকার স্বামী এখনো বিশেষ কোনো কাজের সঙ্গে যুক্ত না হওয়ার কারণে দেবিকার এই দ্বিচারিতা সে মুখ বুজে মেনে নেয়। ওদিকে ডক্টর অরুণ স্ত্রী সন্তানে পরিপূর্ণ সংসার ফেলে পরকীয়া প্রেমে উন্মাদ। এমন সময় হঠাৎ ডক্টর দীনেশ এই দিকে এসে তাদেরকে দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার ডক্টর অরুণ সান্যাল, কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি ডাক্তারবাবু, আপনি কেমন আছেন? আর বলবেন না অরুণবাবু, বাড়িতে স্ত্রীর শরীরটা ভীষণ খারাপ, কি যে করব কিছুই বুঝতে পারছি না। শাশুড়ি মাকে খবর দিয়েছিলাম, উনি গতকাল এসেছেন। তাহলে আপনি আগামীকাল যাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, যাব। তাছাড়া যেতে তো হবেই, উপর মহলের চাপ এড়ানোর সাধ্য কারই বা আছে বলুন? কিন্তু ডাক্তারবাবু, আমরা ওখানে কেনই বা যাচ্ছি? কেনই বা ওপর মহলের এত চাপ? দেখুন, বিস্তারিত তেমন কিছু জানি না, তবে যতদূর শুনলাম প্রায় 40-50 বছর ধরে ওই গ্রামের মানুষজন হঠাৎ করেই রক্তশূন্য হয়ে মারা যাচ্ছে। আর পোস্টমর্টেম রিপোর্টে জানা যাচ্ছে কেউই থ্যালাসেমিয়া রোগী নন, সবাই সুস্থ মানুষই ছিল, অথচ এমন অস্বাভাবিক মৃত্যু। তাই এসব ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে, খুঁজে বার করতে হবে কি কারণে এমন রহস্যজনক মৃত্যু হচ্ছে। তাহলে ডাক্তারবাবু, আপনি কি অরুণ বাবুর সাথে গাড়িতে আমাদের সাথেই যাবেন, নাকি আপনার প্রাইভেট কারে যাবেন? আগামীকাল আপনি যাচ্ছেন নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো যাচ্ছি। বেশ চলুন, সঙ্গে একজন নার্স পাওয়া গেলে তো মন্দ হয় না, বরং আমাদের কাজে উপকার হবে। আর হ্যাঁ, আমি আপনাদের সাথে অরুণবাবুর গাড়িতেই চলে যাব। শুধু আবার একটা গাড়ি নিয়েই বা কি হবে বলুন? ঠিক আছে, ডিউটি সেরে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরি, অনেক জিনিসপত্র গোছাতে হবে যে। হ্যাঁ অরুণবাবু চলুন। হ্যাঁ, তাহলে আগামীকাল যাওয়া হচ্ছে আমাদের। ডেস্টিনেশন দেউলবাড়ি গ্রামের সেই প্রত্যন্ত স্বাস্থ্য কেন্দ্র। শহরের যানজট, গাড়ির হর্নের আওয়াজ ধীরে ধীরে পার করে ডক্টর অরুণ সান্যালের গাড়ি এগিয়ে গেল মফস্বলের পথে। শহরের ঝাঁচকচকে আলো বদলে গেল গায়ের রাস্তার ঘুরঘুটে অন্ধকারে। ঘড়িতে সময় তখন রাত্রি 9টা। গাড়ি এতক্ষণে দেউলবাড়ি গ্রামে প্রবেশ করেছে। হঠাৎ গাড়ির ড্রাইভার বার কতক হর্ন বাজিয়ে ব্রেক কষল। গাড়ির ভেতরে ডক্টর অরুণ সান্যালের পাশের সিটে ঘুমিয়ে পড়েছিল নার্স দেবিকা চট্টরাজ। সে একটু থতমত খেয়ে উঠে জিজ্ঞাসা করল, কি হলো ডাক্তারবাবু, কিছু বিগড়ল নাকি? জি নাহি মেম সাহেব। তাহলে এমন দুম করে ব্রেক কষলেন কেন? আসলে মেম সাহেব, আমার মনে হলো कोई औरत तार बच्चा के संगे लिए आचमका गाड़ी सामने एसे पड़े। लेकिन कोई बात नहीं मेम साहब, ऐसा वैसा कुछ नहीं हुआ। গাড়ির ভেতরে ডক্টর দীনেশ ও ডক্টর অরুণ প্রায় অজ্ঞান হয়েই ঘুমিয়ে আছে। এখন তাদের কোনো চেতন নেই, আর কি করেই বা চেতন থাকবে।
এক বোতল অফিসার চয়েস ব্লু চিকেন পকোড়া সহযোগে দুজনে খেয়ে ফেলেছে, তাও আবার র মাল। আবার গাড়িটা চলতে শুরু করেছে। গাড়ির কাঁচটা নামিয়ে দেবিকা বাইরের দিকে তাকিয়ে দেখল গাড়িটা একটা ফাঁকা মাঠের মাঝখান বরাবর অপোক্ত উঁচু খোলা অসমান রাস্তা দিয়ে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে আছে। একটু দূরের দিকে তাকালে প্রাচীন দৈত্যাকার বনস্পতির একটা সমান্তরাল রেখা চোখে পড়ে। তার উপর তুলিতে টানা লালচে কালোর সংমিশ্রিত আকাশ চোখে পড়ে। হঠাৎ হর্ন দিতে দিতে চিৎকার করে ওঠে ড্রাইভার। গাড়িতে তৎক্ষণাৎ ব্রেক কষে আবারও হর্ন দিতে থাকে। আচমকা থতমত খেয়ে হুড়মুড়িয়ে উঠে বসে ডক্টর অরুণ। জিজ্ঞাসা করে, কি হলো রাম, গাড়ি থামালে কেন? আমরা কি তাহলে গন্তব্যে পৌঁছে গেছি? नहीं सर, अभी भी कुछ रास्ते चलने होंगे। তো এইভাবে হঠাৎ থামালে কেন? কিছু গড়বড় আছে নাকি? साहब, सामने एक औरत खड़ी है, साथ में एक बच्चा भी है। देखकर लगता है वो औरत प्रेग्नेंट है। काफी देर से हॉर्न दे रहा हूँ पर कोई रिप्लाई नहीं दे रही, सिर्फ रो रही है। क्या करे कुछ भी समझ में नहीं आ रहा है साहब। আরে কই, কাউকে তো আমি দেখছি না। কি সব বলছো তো? তোমার শরীর ঠিক আছে তো? হঠাৎ রামু বিস্ময়ে চমকে উঠল। নিমেষেই তার বুড়ো কুঁচকে গেল। না, এখন আর সে কিছু দেখতে পাচ্ছে না। কিছু নেই, পুরো রাস্তা ফাঁকা। ধুধু মাঠ যেন রাত জেগে তাদের জন্য অপেক্ষা করছে। হাত বাড়িয়ে ডাকছে মৃত্যুপুরী দেউলবাড়ি গ্রাম। চলে আয় আমার কাছে, চলে আয়। রক্ত পেলেই প্রাণটা বাঁচে, তোরা বাঁচবি না, কেউ বাঁচবি না, মরবি সবাই কঙ্কাবতী রসের কাছে। এতক্ষণে তাদের গাড়ি এসে পৌঁছালো গ্রামের মাঝ বরাবর স্বাস্থ্য কেন্দ্রের সামনে। সেখানে তাদের অভ্যর্থনা জানানোর জন্য পাড়ার বুড়ো মোড়ল ও আরও বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন। সরকারি নির্দেশ মোতাবেক তাদের থাকার ব্যবস্থা হলো স্বাস্থ্য কেন্দ্রের উপরতলায়। নিচের তলায় 4টে ঘর। স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সুরক্ষা সম্বন্ধীয় কাজকর্মে ব্যবহার হবে এবং উপরতলায় থাকবে ডাক্তারেরা, যাতে করে স্বাস্থ্যকেন্দ্র 24 ঘন্টা খোলা থাকে এবং গ্রামের মানুষ 24 ঘন্টা পরিষেবা পায়। এমনটাই নির্দেশ ছিল উপর মহলের। বুড়ো মোড়ল তাদের স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ঢুকিয়ে ঘরটরগুলো দেখিয়ে দিয়ে বলল, এই দুটো ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। জানি অনেক অসুবিধে হবে, কিন্তু একটু মানিয়ে নেবেন আর সাবধানে থাকবেন। আরও একটা মৃত্যু হওয়ার দিন যে এগিয়ে এলো, কি জানি কে কখন যায়। ঠিক আছে, আমরা এদিকটা ম্যানেজ করে নিচ্ছি। মোড়লবাবু, আপনি এক কাজ করুন, কাল গ্রামের সবাইকে খবর দিয়ে দিন। আমরা আগামীকাল থেকেই সবার চেক আপ করা শুরু করব। আচ্ছা ডাক্তারবাবু, আমি সকাল সকাল সবাইকে খবর দিয়ে দেব। তারপর একজনকে ডেকে বুড়ো মোড়ল বলল, এই চাঁদা, জাইনাদের খাবারের ব্যবস্থাটা করে আয়। দলের মধ্যে থেকে একজন খাবার আনতে বেরিয়ে গেল। আজ তবে চলি ডাক্তারবাবু, আগামীকাল সকালে দেখা হবে, আবার সাবধানে থাকবেন। এরপর রাতের খাবার খেয়ে যে ঘরটাতে বড় তক্তপোষ পাতা ছিল, ওই ঘরটা দখল করে ডক্টর দীনেশ ও ডক্টর অরুণ। ঘরের মধ্যে একটা মস্ত বড় জানলা, জানলায় গ্রিল বসানো। কাঁচের শাটার সরালেই গ্রামের পূর্ব দিকটা পরিষ্কার দেখা যায়, কিন্তু রাতে সেখান থেকে একটা কালো আঁধার পিণ্ড ছাড়া আর কিছুই দেখা যায় না। জানলার উল্টো সাইডে একটা দড়ি দিয়ে ভাড়া টাঙানো আছে, জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। জানলাটা সরিয়ে অরুণ খানিকক্ষণ বাইরের দিকে চেয়ে ঘরের মধ্যে পায়চারি করতে করতে
একটা সিগারেট ধরিয়ে টান দিতে শুরু করলেন। দীনেশ বলে উঠল, অরুণবাবু, আপনি কি কিছু লক্ষ্য করেছেন? আপনি কি লক্ষ্য করার কথা বলছেন? এতক্ষণ এদের কথা শুনতে শুনতে ড্রাইভার রামু ওই একই ঘরের মেঝের উপর নিজের ব্যাগ থেকে একটা শতরঞ্জি পেতে পাম বালিশে ফুঁ দিতে দিতে বালিশটা ফোলাতে শুরু করেছে। দীনেশ বলে উঠল, কি গো রামু, তুমি এখানেই শোবে নাকি? हाँ साहब, এখানেই শুতে হবে। मैडम जी एक औरत है, उनके कमरे में तो मैं सो नहीं सकता, इसीलिए। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখানেই থাকো। দীনেশবাবু, আপনি একটু আগেই আমাকে কিছু একটা লক্ষ্য করার বিষয়ে কথা বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? হ্যাঁ, লক্ষ্য করেছি। তবে আমি যে বিষয় লক্ষ্য করেছি, আপনি কি সেই একই বিষয়েরই কথা বলছেন? আপনি ঠিক কি কি লক্ষ্য করেছেন বলতে পারবেন? হ্যাঁ, পারবো বই কি। এই ধরুন, গ্রামের ভেতরে প্রবেশ করা মাত্র আমার শরীরটা কেমন শিউরে উঠল। এই গ্রামের বাতাসে কেমন ভ্যাপসা বাসি গন্ধ, কেমন যেন গা ছমছমে ব্যাপার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমিও ওইগুলো লক্ষ্য করেছি। আর একটা কথাও খেয়াল করেছি, তখন গ্রামের বুড়ো মোড়ল যে কথাটা বলল, ওই যে আরো একটা মৃত্যু হওয়ার দিন এগিয়ে এলো, এরকম কিছু একটা বললো না? কি জানি কখন কে যায়, এই সমস্ত কিছু একটা বলছিল। আসলে কি বলুন তো, গ্রামের মানুষজন তো এরকম একটু কুসংস্কারচ্ছন্ন হয়ে থাকে। চলুন তাহলে ঘুমিয়ে পড়ি। শুভরাত্রি। গুড নাইট। এই বলে ডক্টর দীনেশ তার বাড়িতে একটা কল লাগিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে, হ্যালো, কি গো, এখন কেমন আছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার শরীরটা এখন সুস্থ আছে শুনে মনটা ভালো হয়ে গেল জানো। আর হ্যাঁ, আমরা এই সবেমাত্র গ্রামে এসে পৌঁছালাম। ঠিক আছে, তাহলে সাবধানে থেকো। গুড নাইট, টাটা। এই বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ে দীনেশ। এতক্ষণে রামুও নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘরের পশ্চিম দিকটায় জানলার দিকে মুখ করে শুয়েছেন ডক্টর দীনেশ চক্রবর্তী, এবং দরজার দিকে মুখ করে শুয়ে আছেন ডক্টর অরুণ সান্যাল। পুরো নিস্তব্ধ একটা রাত। এমন নিস্তব্ধ রাত এই চারজনের জীবনে আগে কখনো আসেনি। পুরো পৃথিবী যেন প্রাণহীন। শুধুমাত্র রামুর নাক ডাকার আওয়াজ ছাড়া আর তেমন কিছুই শোনা যায় না। মাঝে মধ্যে শোনা যায় গ্রামের শেষ প্রান্ত থেকে ভেসে আসা শেয়ালের ডাক, রাত ফড়িংয়ের তিনতিরি চিৎকার। অতঃপর সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় ডক্টর অরুণ ফট করে চোখের পাতাটা খুলে তক্তাপোষ থেকে নেমে পা টিপে টিপে ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে চলে যায়। চোখের পাতা বন্ধ করে সে এতক্ষণ অপেক্ষা করছিল এই নিস্তব্ধতার। অপেক্ষা করছিল সবাই ঘুমিয়ে পড়ার। কারণ সবাই ঘুমিয়ে পড়লেই যে সে যাবে দেবিকার ঘরে। দেবিকার ঘরে গিয়ে ফিসফিস করে অরুণ বলে, দেবিকা, কি গো, কি করছো তুমি? ঘুমিয়ে গেলে নাকি? দরজা খুলে রেখে আপনার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি, আর আপনার আসার এই সময় হলো। অরুণ দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে দেবিকার বুকের উপর মুখ গুঁজে শুয়ে একটু নেশাতুর স্বরে বলল, রাগ করে না সোনা, এই তো আমি এসেছি। এবার সারা রাত দুজন দুজনকে ভালোবাসবো, আদর করব। এই বলে অরুণ দেবিকার বুকের উপর থেকে কাপড়টা সরিয়ে ব্লাউজের আংটাগুলো পিঠের উপর থেকে আলগা করে দিল। তারপর অবোধ শিশুর মতো লোভাক্ত দুটো ঠোঁট ও জিভ দিয়ে অশ্লেষে শুষে নিল কামনার উষ্ণতা। বাইরে তখন হেমন্তের কুয়াশা সারা গায়ের পথঘাট ভিজিয়ে যেন নাবালিকা মেয়ের মতো খিলখিল করে হাসছে। আর রাতের অন্ধকারের তীব্রতা দু হাত বাড়িয়ে ডাকছে আর বলছে, চলে আয় আয়
চলে আয় আমার কাছে, রক্ত পেলেই প্রাণটা বাঁচে। তোরা বাঁচবি না কেউ, মরবি সবাই এই কঙ্কাবতীর রসের কাছে। পরের দিন সকালে স্বাস্থ্যকেন্দ্রে পুরো দেউলবাড়ি গ্রামের মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে। ব্রেকফাস্ট সেরে শহরের দুজন ডাক্তার ও স্বাস্থ্যকেন্দ্রের স্থায়ী গ্রাম্য ডাক্তার সকাল 10টা থেকে রক্ত পরীক্ষা শুরু করে। গ্রামের মোট জনসংখ্যা 2500-এরও বেশি, তাই রক্ত পরীক্ষার কাজ চলে রাত প্রায় 12:30-1টা পর্যন্ত। তারপর খাওয়া দাওয়া সেরে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। আজ সারাদিন সবার খুব পরিশ্রম হয়েছে, তাই সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অরুণ জেগে আছে। তবে আজ আর অরুণ দেবিকার রুমে গিয়ে যৌন সুখ লাভের আশায় জেগে নেই। জেগে আছে একটা কথার খটকা তাকে ঘুমোতে দিচ্ছে না বলে। সে চুপি চুপি পা টিপে টিপে দেবিকার রুমে গিয়ে দেবিকার পাশে চুপচাপ শুয়ে পড়ে। উপরে পাক খেতে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে কি সব ভাবতে থাকে সে। কি হলো ডাক্তারবাবু, আজ আর খাবেন না নাকি? খিদে নেই? না গো, আজ আর মুড নেই। কেন ডাক্তারবাবু, মুড নেই নাকি? তাছাড়া একটু জড়িয়ে ধরে তো দেখো, আবার এক্ষুনি মুড এসে যাবে ঠিকই। আসলে ওবেলার একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে। কি কথা? কার কথা? ওই যে বুড়ো মোড়ল বলছিল না যে দিন হয়ে এসেছে, আজও কেউ না কেউ মরবে, তাও আবার হঠাৎ রক্ত শূন্য হয়ে। তাই মনের ভেতরটা কেমন যেন করছে। এতক্ষণে অরুণের কথা শুনে একটু নড়ে চড়ে বসলো দেবিকা। চারদিকটা একটু ঠাহর করে নিয়ে অরুণকে জড়িয়ে ধরে বলল, ডাক্তারবাবু, আমার ভীষণ ভয় করছে। আমাকে আদর করুন, আমাকে অনেক অনেক আদর করে এই ভয় থেকে মুক্তি দিন, মুক্তি দিন ভয় থেকে। তারপর চরম উষ্ণতায় দুটো ঠোঁট এক হয়ে গেল একে অপরের শরীরে, যৌনাঙ্গের দেশে। মিলনের উল্লাসময় আরতি মিশে গেল ভয়ার্ত আধারে সেই অলৌকিক আকাশবাণীর সুরে। চলে আয়, চলে আয় আমার কাছে, রক্ত পেলেই প্রাণটা বাঁচে। তোরা বাঁচবি না কেউ, মরবি সবাই এই কঙ্কাবতীর রসের কাছে। হঠাৎ ভোর রাতে একটা বিকট চিৎকারে স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটা ঘর ঝনঝন করে কেঁপে উঠল। শোনা গেল সেই পরিচিত কণ্ঠস্বর, এই যে রামুর কণ্ঠস্বর। অরুণ ছুটে গেল ঘরে। দিনেশও উঠে পড়েছে, কিন্তু রামু যেন এখনো ঘুমিয়ে আছে। তার নিথর দেহটার দিকে এগিয়ে গেল দুজন। দরজার কাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল দেবিকা। দেবিকার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। রামু শরীরের কাছে গিয়ে হেঁট হয়ে ডক্টর দিনেশ দেখলেন রামুর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। হাতটা ধরে দেখলেন ইতিমধ্যে নাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। দিনেশ ও অরুণের চোখ বিস্ফারিত। তাদের এখন কি করা উচিত তা ভেবে উঠতে পারল না। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ভয়ে জড়সড় হয়ে গেল তিনজন। অরুণ খবর দিল গ্রামের বুড়ো মোড়লকে। দেখতে দেখতে প্রায় সকাল হয়ে এলো। বুড়ো মোড়ল বেশ জনাদশেক লোক নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এসে হাজির হয়েছে। এতক্ষণে পুলিশ এসে রামুর মৃতদেহ মর্গে পাঠালো। স্বাস্থ্যকেন্দ্রের ভিতরের একটা চেয়ারে ঠেস দিয়ে বসে পড়ে বুড়ো মোড়ল। তারপর বলে, আপনারা এইভাবে ভেঙে পড়বেন না ডাক্তারবাবু, সবই যে নিয়তির খেলা। কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে যেন মনে হয় কিছু কিছু সময় নিয়তি এই খেলার আংশিক দায়িত্ব কোনো অলৌকিক শক্তির হাতে তুলে দিয়েছে। কি বলুন তো, আসলে ওইসব অসুখ বিসুখ কিছুই নয়। আমাদের গ্রামে প্রতি মাসে একজন করে এইভাবেই মরতেই থাকবে, কেউ রক্ষে করতে পারবে না।
কেউ পারবে না, কেউ না। কেন? প্রতি মাসে একজন করে মারা যাবে কেন? এর বৈজ্ঞানিক ভিত্তি কি কিছু আপনার জানা আছে? দেখুন ডাক্তারবাবু, আমার বয়স এখন প্রায় 90-95। আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি একটা কথা বলতে পারি, আর যদিও আমি তেমন পড়াশোনা জানি না, বৈজ্ঞানিক ভিত্তি বা যুক্তি কিছুই জানি না, কিন্তু আপনিই বলুন, একটা মানুষ মুহূর্তের মধ্যে কিভাবে পুরোপুরি রক্তশূন্য হয়ে মরতে পারে? আগের মৃত্যুগুলোর ঘটনাও আপনার ড্রাইভার রামুর মৃত্যুর মতোই ছিল। একবার একটা বিকট চিৎকার করলো, পরক্ষণেই দেখা গেল পুরোপুরি রক্তশূন্য হয়ে মরে পড়ে আছে। আপনি ঠিকই বলেছেন, এই রকমভাবে হঠাৎ রক্তশূন্য হয়ে মারা যাওয়ার কোনো বিবরণ বিজ্ঞানে আছে বলে আমার জানা নেই। তাছাড়া মৃত্যুর এই ফর্মটাও রক্তাল্পতা বা থ্যালাসেমিয়ার অন্তর্গত নয়। তবে কিভাবে সম্ভব এমন মৃত্যু? আমি জানি ডাক্তারবাবু, এই গায়ে একজনও রক্তাল্পতার রোগী নেই, কিন্তু 1 মাস পর পর ওই রকম রক্তশূন্য হয়ে মৃত্যুর কারণে ওপর মহলের ধারণা গ্রামে রক্তাল্পতার বাড়ন্ত। তাই সরকারি স্বাস্থ্য দপ্তর থেকে আপনাদের পাঠানো হয়েছে। কিন্তু আমার কথা বিশ্বাস করুন, এই গায়ে কেউই রক্তাল্পতার রোগী নয়। বিশ্বাস না হয় তো আপনাদের চেক আপ করা রিপোর্টগুলো দেখুন, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। দিনেশ সবে বলতে যাবে শহর থেকে এখনো রিপোর্টগুলো আসেনি, এমন সময় গ্রামের সেই ডাক্তারবাবু এসে রিপোর্টগুলো দীনেশবাবুর হাতে দিলেন। ডাক্তারবাবু, এই নিন, রক্তের রিপোর্টগুলো চলে এসেছে। দীনেশ তড়িঘড়ি রিপোর্টের প্যাকেটটা খুলে অর্ধেকটা অরুণের হাতে এবং অর্ধেকটা গ্রামের সেই ডাক্তারবাবুর হাতে দিলেন, এবং মনোযোগ সহকারে রিপোর্টগুলো দেখতে দেখতে তিনজনই অবাক। প্রায় 2500-এরও বেশি রিপোর্ট, কিন্তু কেউই থ্যালাসেমিয়া রোগী নয়। তাহলে এহেন মৃত্যুর কারণ কি? এমনকি প্রত্যেক মাসেই একজন করে মারা যায় এমন রক্তশূন্য হয়ে। তার পিছনের আসল রহস্যটা কি? ভৌতিক অলৌকিক কোনো ব্যাপার, নাকি রোগাচ্ছন্ন বিষয়? গ্রামের বুড়ো মোড়ল শিবুনন্দন চাটুর্যে খক খক করে কাশতে কাশতে বললেন, কি ডাক্তারবাবু, মিলল তো আমার কথা? সবাই মরবে, এক এক করে সবাই মরবে। কোনো ডাক্তার বন্দি কিচ্ছুটি করতে পারবে না। ওই রাক্ষসী এক এক করে সবাইকে শেষ করে দেবে। কে কে- কে- কে সেই রাক্ষসী? কেনই বা সে সবাইকে এমন নৃশংসভাবে হত্যা করছে? সে অনেক কাল আগেকার কথা, আমার তখন বয়স খুব একটা বেশি নয়। এই ঘটনা আমি শুনেছিলাম আমার বাবার মুখে। এ তোমাদের মিথ্যে বা ভোগলুমি মনে হতে পারে, কিন্তু না, এক ফোঁটাও মিথ্যে নয়, সবটাই সত্যি। আচ্ছা, আপনি বলুন ঘটনাটা কি? যদি বিশ্বাসযোগ্য হয় তো বিশ্বাস করে নেব, যদি না হয় তো করব না। সে তো 100 বার। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কথাগুলো বলে রাখি, বিশ্বাস অবিশ্বাস সবটাই আপনাদের নিজস্ব ব্যাপার। সে এক সময় ছিল, পূর্ব বাংলার মানুষজন তখন স্বপ্ন দেখতে শুরু করেছিল। এতদিন তাদের যে অর্থাভাবে অনাহারে দিন অতিবাহিত হচ্ছে, তা বোধ হয় এবার ঘুচে যাবে। কিন্তু নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশে সেই দুর্দশার দিন শেষ হয় না। নতুন সরকার গঠন, নতুন তহবিলে নতুন করে বাজেট পেশ, সবকিছুতেই আর্থিকভাবে গুলিয়ে পড়ে পূর্ব বাংলার নতুন সরকার। তাই দ্রব্যমূল্যের ওপর করের পরিমাণ বৃদ্ধি হয়। ফলত তখন চাল ডালের দাম আকাশ ছোঁয়া, কর্মজীবন বিপন্ন, আর সাম্প্রদায়িক হিংসা, এই সব কিছু জেরে সাধারণ মানব জীবনে মরণাপন্ন অবস্থা। এই শোচনীয় অবস্থার শিকার হয়েছিল সদ্য বিবাহিত নবদম্পতি ভ্রুপতি ও কঙ্কাবতী। মামার কাছে মানুষ হওয়া বাপ মা মরা মেয়ে কঙ্কাবতীকে ভালোবেসে বিয়ে করে ভ্রুপতি। কঙ্কাবতী ছিল উচ্চ ব্রাহ্মণ ঘরের কন্যা, আর ভ্রুপতি ছিল সামান্য একজন কৃষকের ছেলে।
তারপর 4-5 মাস তাদের কোনো রকমে কেটে গেছে বিবাহিত জীবন। প্রবতী এখন বাবা হতে চলেছে। গঙ্গাবতীর গর্ভ ভারী হওয়ার সাথে সাথে প্রবতীর চিন্তাও ভারী হয়ে এসেছে। কি খাবে, কি পড়বে, বা নবগতার প্রয়োজনীয় সামগ্রী কিভাবে জোটাবে, এইসব ভেবে রাতের ঘুম উড়ে গেছে তার। আয় নেই, অথচ এমন আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে কিভাবে টিকবে তারা। তারা একদিন রাতে ওপার বাংলার যশোর থেকে কাঁটাতার ডিঙিয়ে এপারে চলে আসে দুজনে। তারা ভেবেছিল পূর্ব বাংলা ছেড়ে পশ্চিমে এলে হয়তো কিছু করে কমে খেতে পাবে। নদীর ওপারবাসী দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যা কিছু সুখ সকলই ওপারে। কিন্তু সুখ মেলে না কোথাও। তাছাড়া সুখের সংজ্ঞা কজনই বা জানি না, কেউ জানি না। তারপর তারা কাঁটাতারে লক্ষণ রেখা পার করে চলে এসেছিল এপারে। আমাদের এই গ্রাম দেওল বাড়ি ছিল তাদের বসবাসের একমাত্র আশ্রয়। সেখানে দরমা ঘেরা কুঠুরিতে গঙ্গাবতী জন্ম দিয়েছিল তার প্রথম সন্তান পুঁটিকে। গ্রামের জমিদার উদয় মাধবের জমি তেভাগা চাষে ভাগ নিয়ে চাষ করাই ছিল ভ্রুপতির একমাত্র জীবিকা। আর গঙ্গাবতী জমিদার বাড়িতে বাসন মাজা, ঝাঁটপালা দিত, কাপড় জামা ধুতো, এই সব কাজেই সে নিয়োজিত ছিল। মুঠি পড়ছিল গাঁয়ের প্রাইমারি স্কুলে। এইভাবেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল পুঁটি। আর তার সাথে সাথেই তার শরীরে বেড়ে উঠেছিল বিষাক্ত এক রোগ, রক্তাল্পতা। তারপরে এই বলে বুড়ো মোড়ল খানিকটা চুপ করে রইলে দেবিকা বলে উঠল, থামলেন কেন? বলুন বলুন, তারপর কি হয়েছিল? খকখক করে কাশতে কাশতে বুড়ো শিবুনন্দন আবার বলতে শুরু করলো, প্রতি মাসে পুঁটির শরীরে রক্ত দিতে হতো। পুঁটির তখন 9-10 বছর বয়স। পর্যাপ্ত রক্ত জুগিয়ে জুগিয়ে কতগুলো বছর পুঁটিকে বাঁচিয়ে রেখেছিল তার বাবা মা। বুক দিয়ে পরিশ্রম করে মুখে রক্ত তুলে তার জন্য খাবারও প্রতি মাসে রক্তের জোগাড় করে ভ্রুপতি আর কঙ্কাবতী। সে বছর কঙ্কাবতীর পেটে দ্বিতীয়বার বাচ্চা এলো। তাই ভ্রুপতি চাইল যে এই অবস্থায় কঙ্কাবতী যেন জমিদার বাড়িতে ঝিয়ের কাজ করতে না চায়। গিন্নি, শোনো, একটা কথা বলার ছিল। কি বলবে বলো। তুমি এই অবস্থায় আর জমিদার বাড়িতে ঝিয়ের কাজ করতে যাইবা না। কি বলছো গো? তাইলে আমার সংসার চলবে কেমনে? ও আমি ঠিক চালায় নেব, তুমি খানিক বিশ্রাম করো। ছি, কি কও? আমি বিশ্রাম করুম আর তুমি মুখে রক্ত তৈলা খাটবা? তুমি চিন্তা করো না, সব একদিন ঠিক হইয়া যাইব, দেখা লইও। এইভাবে তাদের কেটে যায় আরো বেশ কিছু পক্ষকাল। উপযুক্ত কর প্রদান করতে না পারায় জমিদার উদয় মাধব ভূপতির কাছ থেকে কেড়ে নেয় 3 বিঘা জমি। বাড়িতে অসুস্থ মেয়ে, গর্ভবতী বউ। এই অবস্থায় ভূপতি জমি জমা ও ফসলের অধিকার হারিয়ে সর্বশান্ত সর্বহারা হয়ে জমিদারদের বাড়িতে গিয়ে করজোড়ে মিনতি করে বলে, জমিদার বাবু ফিরায় দেন আমার জমি, ফসলের অধিকার আমায় ফিরায় দেন। আমি আপনার কথা দিতেছি, আমি সব কর মিটায় দিব। কিন্তু তার এই করুণ আর্তনাদের এক ফোঁটাও আওয়াজ জমিদারের কান পর্যন্ত গিয়ে পৌঁছায় না। তাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল জমিদার বাড়ি থেকে। ভূপতি তার হৃদয়ের সবটা কষ্ট ঢেকে কাঁধের উপরে ফেলে রাখা গামছার খুঁট দিয়ে অশ্রু সজল চোখ দুটো মুছে ফেলে নীরবে। সে বাড়িতে ফিরে আসে এবং মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে শরীরে প্রাণ থাকতে এই জমিদার বাড়ির ছায়া আর সে কখনো মারাবে না। তারপর আর এক কৃষকের খেতে কয়েক পয়সার বিনিময়ে গরুর মতো পরিশ্রম শুরু করল। সারা দিন কেটে যেত মাঠে ঘাটে। সন্ধ্যার পরে বাড়িতে ফিরে সে বলে, গিন্নি, কি হইল? রাধা এখনো শেষ হইল না নাকি? না গো পুটির বাপ, এখনো তো শেষ হয় নাই। ডাইলে এখনো ফোড়ন দেওয়া বাকি আছে গো। কি অলক্ষণে কথা বলো গিন্নি? সন্ধ্যা গড়িয়ে রাত হইয়া পড়ল, তবুও তোমার রাধা পাড়া এখনো শেষ হইল না। সত্তরে প্রাণটা দিবা নাকি গো?
রাধা হইয়া পড়ে তাইলে খাইয়া দাইয়া বাসার দরজাটা শুইয়া পড়ি, নয়তো কখন কি হয় কেই বা জানে। তার উপরে ঘরে আবার 9 বছরের মাইয়া আছে। তাছাড়া অন্ধকারের চাইতে বড় শত্রুর আর কি বা থাকতে পারে বলো? জানোই তো, রাত গভীর হইলে ওই দেউলের বাড়ির আকাশ জুইরা অশনির কালো ছায়া ধোয়ার মতো ঘুরপাক খাইয়া শীতের দিগন্তের ভারী কুয়াশার মতো ঘনীভূত হইয়া নাইমা আসে দেউল বাড়ির ওই গ্রাম্য পরিবেশের কোনায় কোনায়। সইন না, তুমি আর রাগে গজগজ করো নি গো। চলো চলো, চাটাই পাইতা বৈশা পড়ো দেখিনি। আমার রাধা বাড়া সব শেষ হয়ে গেছে সেই কখন। বাপরে বাপ, দেখো তোমার কেমন গজগজানি। উফ, যাই বাপু, ভিতর থেকে মায়াটারে তুলিয়া আনিকে। এই সাজবেলাতে শাকের ফু পড়তে না পড়তেই ঘুমাইয়া গেছে গা। আয় আয় রে মা, আয়, এক মুঠো খাইয়া নিবি, আয়। শোনা মা আমার, চল চল খেয়ে নেবে, চল। এই বলে কঙ্কাবতী তার মেয়েকে আদর করতে করতে কোলে তুলে নিয়ে খেতে এলো। তোমার উপর কি সাধে গজ গজ করছিলাম? 7 মাসের পেট লইয়া এত রাত পর্যন্ত ঘরের বাইরে থাকলে যে তোমার ক্ষতি, সে কথা তুমি কেন যে বোঝো না? তাছাড়া এতে আমার ক্ষতি, আমার বাচ্চার ক্ষতি, আমাদের সবার ক্ষতি। মা, আমারে আরো বেশি কইরা ভাত দাও, আমি অনেক ভাত খাবো, কতদিন কিচ্ছু খাইনি। কথাটা একটু ভয়ানক শোনালো। হ্যাঁ মা, মন ভইরা খা, তুই যত খাবি আমি তত দিমু। খা মা, তৃপ্তি করে খা। এই দেউলবাড়ি গ্রামে দরমা দিয়ে ঘেরা একটা কুঠুরি ঘরে বসবাস করে ভূপতি মণ্ডল ও তার স্ত্রী কঙ্কাবতী। তাদের প্রথম কন্যা সন্তান পুঁটি। সে ছোট থেকে মারাত্মক এক রোগের শিকার, রক্তাল্পতা। এক পক্ষকাল পরেই তার শরীর থেকে শেষ হতে শুরু করত প্রয়োজনীয় রক্ত। তাই প্রত্যেক মাসেই তাকে রক্ত দিতে হয়। কখনো কখনো সরকারিভাবে বিনামূল্যে রক্ত মেলে, আবার কখনো কখনো তা জোগাড় করতে হয় অর্থের বিনিময়। ডাক্তার তো বিভিন্ন চেক আপ করে ভূপতিবাবুর কাছে সরাসরি জানিয়ে দিয়েছেন যে পুঁটির সর্বোচ্চ আয়ু বড়জোর 12-13 বছর। তাই লোকের কাছে ধার দেনা করে চেয়ে চিনতে ও স্বামী স্ত্রী দিনরাত পরিশ্রম করে যেটুকু উপার্জন করে তা দিয়েই পুঁটির ওষুধপত্র ও কোনো রকমে খাবার জোগাড় হয়। কিন্তু এখন কঙ্কাবতী গর্ভবতী হওয়ার কারণে গ্রামের জমিদার উদয় মাধব চক্রবর্তীর বাড়িতে বাসন মাজার কাজটাও করতে যেতে পারে না। তাই এখন কোনো রকমে তাদের সংসার চলে। ভূপতি ও কঙ্কাবতীর ভালোবাসার প্রথম স্মৃতিচিহ্ন পুঁটি। তাই পুঁটির প্রতি তার বাবা মায়ের অগাধ ভালোবাসা এবং তার নিশ্চিত মৃত্যুর কথা জানায় তার প্রতি একটু বেশি মায়াময় তার বাবা মা। এতক্ষণে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে ঘরের মধ্যে মেঝেতে একটা ঝেনলা মাদুর বিছিয়ে মশারি টাঙিয়ে শুয়েছে 3 জন। বাবা মায়ের মাঝখানে শুয়ে মশারির চালের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা স্বরে পুঁটি বলে উঠল, মা, ও মা, দেখো আমার পেটে কেমন ফুইলা গেছে, এবার আমি মইরা যাইব, তাই না? চুপ কর হতসারি, এসব কথা মুখে আনবি নিকো, এই আমি কয়ে দিলুম। এসব শুনলে আমার কষ্ট হয় না নাকি? ঘুমো ঘুমো বলতেছি। এমন কথা শোনা মাত্র পুঁটি চুপ করে যায়। আর কোনো কথা নেই তার মুখে। এমন সময় মনে হয় যেন পৃথিবী প্রাণহীন, শুধু কিছু রাত ফড়িংয়ের টিনটিড়ি চিৎকার জানান দেয়। না, এখনো প্রাণ আছে। মৃত্যুর মতো নিথর নিস্তেজ এই রাতের বুকে এখনো প্রাণ আছে। এরপর একদিন বিকালে পুঁটি খেলতে গিয়ে সন্ধ্যায় আর বাড়িতে ফেরেনি। হঠাৎ অকাল বৈশাখীর ঝড়ে কালো অন্ধকারে কোথায় যেন সে হারিয়ে গেছে। তাকে খুঁজতে গিয়েও রাতারাতি নিরুদ্দেশ হয়ে যায় গর্ভবতী কঙ্কাবতী। তারপর আর কেউ তাদেরকে খুঁজে পায়নি। তারপর কি হলো? এরপর যে কি হয়েছিল তা কেউ জানে না। তবে আমার মনে হয় প্রতি মাসে
এই রক্ত শূন্য হয়ে মৃত্যুর পেছনে কঙ্কাবতী দায়ী। তার রসানলে এমনটা হচ্ছে। তাহলে শিবনন্দন বাবু, এখানে আমাদের এখন কি করণীয় বলে আপনার মনে হয়? আমি জানি না ডাক্তারবাবু, আমি জানি না। তবে যতদূর জানি, প্রতি মাসে একজন করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। আমরা এখন শুধুমাত্র অপেক্ষা করব, পরবর্তী মৃত্যুর অপেক্ষা। তারপর কেটে গেছে এক পক্ষকাল। ড্রাইভার রামুর শ্রাদ্ধ শান্তির কাজ মিটেছে। অরুণ, দীনেশ, দেবিকা তিনজনই শহরে ফিরে যাবার চেষ্টা করেছে, কিন্তু একজন ড্রাইভার না পাওয়ায় তারা আর ফিরে যেতে পারেনি। গায়ের বুড়ো মোড়ল শিবুনন্দন এই তিনজনের জন্য 3টে রক্ষা কবচ বানিয়ে এনে দিয়েছে। এই নিন ডাক্তারবাবু, আপনারা 3 জন এটা কণ্ঠে ধারণ করবেন। কোনো বিপদ হবে না। সারা গায়ের সকল মানুষকে আমি আমার তৈরি এই রক্ষা কবচ দিয়েছি, তাই আপনাদের জন্য নিয়ে এলাম। শিবুনন্দন বয়স্ক মানুষ, তাই তার কথা রাখতে ডাক্তার হয়েও কুসংস্কারাচ্ছন্ন হয়ে 3জনই কণ্ঠে সেই রক্ষা কবচ ধারণ করে এবং এই রকম চিন্তাবিহীনভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। হেমন্তের রাত এখন বদলে গেছে শীতের লেপের উষ্ণতায়। তারা শহর থেকে গ্রামে এসছে প্রায় 2 মাস হয়ে গেছে। তবে আশ্চর্যের বিষয় এই যে দেবিকার মাসিক বন্ধ হয়ে গেছে এবং তার উপরে তার গা বমি বমি ভাব দেখে সেদিন রাতে অরুণ তাকে জিজ্ঞেস করল, কি গো দেবিকা, কি হয়েছে? সকালে তোমাকে বমি করতে দেখলাম, আর এখন শুনছি তোমার পিরিয়ডসও বন্ধ হয়ে গেছে। এরকম লক্ষণগুলো দেখে আমার তো ভালো ঠেকছে না। আমি আমি মা হতে চলেছি। আমার গর্ভে আপনার সন্তান। এই অনাগত শিশুকে কি স্বীকৃতি দেবেন ডাক্তারবাবু? অরুণ দেবিকাকে টেনে বুকে জড়িয়ে কপালে আদরের চুমু এঁকে দিয়ে বলে, অবশ্যই স্বীকৃতি দেব। আমি তোমাকে আবার বিয়ে করব। কত মানুষই তো 2টো বিয়ে করে, আমি কেন পারবো না? আমার সন্তান আমার পরিচয় বড় হয়ে উঠবে। ধীরে ধীরে রাত গভীর হয়ে মধ্যরাত্রি অতিক্রম পর্যায়ে পৌঁছায়। এমন সময় লোডশেডিং হয়। কয়েক মিনিটের মধ্যে দেবিকার শরীরে একটা অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে তৎক্ষণাৎ তাকে চেপে জড়িয়ে ধরে অরুণ। অরুণ লক্ষ্য করে তার কণ্ঠে সেই রক্ষা কবচটা দেবিকার বুকের সাথে জুড়ে গিয়ে একটা আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে এবং আরো লক্ষ্য করে দেবিকার কণ্ঠে সেই তাবিজটা নেই। বোধহয় স্নানের সময় খুলে রেখেছিল বাথরুমে, হয়তো তারপর পড়তে ভুলে গেছে। হঠাৎই একটা বিকট কর্কশ চিৎকারে দেবিকা সজোরে ঝটকা মেরে অরুণকে বিছানা থেকে নিচে ফেলে দিয়ে বলতে থাকে, তুই আমাকে ধরলি কেন? কেন আটকালি মূর্খ? আমি এক্ষুনি রক্ত নিয়ে যেতে না পারলে আমার পুটি যে মারা যাবে। দেবিকার মধ্যে দিয়ে যেন অন্য কোনো স্বর বেরিয়ে আসছে, তীক্ষ্ণ, ভয়ানক ও বীভৎস সেই স্বর। আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে অরুণের কানের পর্দা যেন এবার ছিঁড়ে যাবে। পাশের ঘর থেকে দীনেশ উঠে এসেছে। দেবিকার এই রূপ দেখার পর জ্ঞান হারিয়ে মূর্ছা যাবার জোগাড় হলো দীনেশের। দেবিকার সুশ্রী সুগঠিত শরীরে একটা বীভৎসতা বাসা বেঁধেছে। গৌরবর্ণ মুখে ফুটে উঠেছে ক্লান্ত জরাজীর্ণতার ভাব। পরনে কোমর থেকে নিচ পর্যন্ত রয়েছে ছায়া দিয়ে আবৃত এবং উপরিভাগ সম্পূর্ণ উন্মুক্ত। কারণ এমন অর্ধনগ্ন অবস্থাতেই দেবিকা অরুণের পাশে শুয়েছিল। কিন্তু হঠাৎ তার মধ্যে এই কোন শয়তানের আবির্ভাব? সেই ভয়ানক কণ্ঠে দেবিকা আবার বলতে লাগলো, চলে আয় আমার কাছে। রক্ত পেলেই প্রাণটা বাঁচে। তোরা মরবি না কে? বাঁচবি না কেউ, মরবি সবাই এই কঙ্কাবতী রসের কাছে। ভয়ে জড়সড় হয়ে অরুণ ও দীনেশ হাঁটু গেড়ে দেবিকার কাছে জানতে চাইল, কে কে আপনি? কেনই বা এত সাধারণ মানুষের রক্ত নিচ্ছেন? কি লাভ আপনার? আমি
কাউরে সারুম না, কাউরে না। ওরা আমার ফুটফুটে বাইসা মেয়েটারে মাইরা ফেলাইছে, আমি কাউকে ছাড়ুম না। এবার দেবিকার কণ্ঠ থেকে বেরিয়ে এলো একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর। মা মা, ওদের কাউকে ছাড়বে না মা। ওরা ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে, খুব কষ্ট দিয়েছে ওরা। ছাড়ুম না, কাউকে ছাড়ুম না। তুই এখন ঘুমো মা, আমি কাউকে ছাড়ুম না। অরুণ বুঝতে পারে দেবিকার এই এক শরীরে দুজন অলৌকিক শক্তির যৌথ আবির্ভাব, তাই যে কোনো মূল্যে দেবিকাকে তার বাঁচাতে হবে। এমন ভাবতে ভাবতে অরুণ ধীরে ধীরে পা ফেলে দেবিকার দিকে এগোতে এগোতে হঠাৎ নিজের কণ্ঠ থেকে কবচটা খুলে দেবিকার কপালে চেপে ধরে। সে কি বিকট চিৎকার আর ছটফটানি! তবুও অরুণ তাকে ছাড়ছে না, ছাড়লেই যে দুজনের মৃত্যু ঘটবে। এতক্ষণে দীনেশ এগিয়ে এসে দেবিকার শরীরে একটা কাপড় ঢাকা দিয়ে তার কণ্ঠে ধারণ করা কবচটা খুলে এনে দেবিকার শরীরে চেপে ধরে। ধীরে ধীরে কঙ্কাবতীর শক্তি কিছুটা ম্লান হয়ে আসে, কিন্তু কণ্ঠের জোর কিংবা গৌঙানির গাম্ভীর্য আগের মতোই আছে। গৌঙানির স্বরে দেবিকার ভেতর থেকে প্রেতাত্মা কঙ্কাবতী উত্তর দেয়, আমি কঙ্কাবতী, আমাকে ছেড়ে দে। আগে বল, তোরা তো রোজ কিসের? কেনই বা এত মৃত্যু খেলা খেলছিস এতগুলো বছর ধরে? একদিন ঝড় বাদলের সন্ধ্যায় আমার মাইয়া পুটিরে আমি খুঁজতে পাইছিলাম না। খুঁজতে জমিদার বাড়িতে গিয়া দেখি জমিদার উদয়ের ছেলে। জমিদার উদয়ের ছেলে শিবনন্দন ঢাকা দিয়ে রাখছে একটা সাদা কাপড় দিয়া। সেই কাপড়ের রক্তের দাগ লাগা আমার মাইয়াটার রক্ত। কি? শিবুনন্দন? গ্রামের বুড়ো মোড়ল শিবুনন্দন তোর মেয়ের ধর্ষক? হ্যাঁ, ওই যে শিবুনন্দন। তারপর কি হয়েছিল বল? ওই ঝড় বাদলের রাতে আমার মেয়ের মৃতদেহের সামনে মদের নেশে শিবনন্দন ও তার 3 জন বন্ধু মিলে আমারও ধর্ষণ কইরা হত্যা করে। ওই শিবনন্দনকে আমি ছাড়বো না, ওই শিবনন্দনকে আমি ছাড়ুম না। ছি 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 ছি, শিবনন্দন বাবু এত নীচ একজন মানুষ? তবে অন্যায় করেছে শিবনন্দন, আর শাস্তি পাচ্ছে পুরো গ্রাম। এমনটা কেন? এতদিনে ওকেই হত্যা না করে অন্য কারোর উপর নিজের রোষ প্রতিপন্ন করা তো অন্যায়। ও যে অনেক বড় তান্ত্রিকের থেকে শক্তিশালী তাবিজ ধারণ কইরা থাকে, ওর গায়ের কাছে ঘেঁচতে পারেনি কো, নইলে ওকে আগে মারতাম। ও মরলেই তবে আমি শান্তি পাবো। ওকেই আমি মারবো, ওকে শেষ করবো আমি। ও মরলেই আমি শান্তি পাবো। এমন সময় ভোরের নতুন আলো কাঁচের জানলা থেকেই ঘরের ভেতরে এসে পড়েছে। হঠাৎ দেবিকার শরীরটা মেঝেতে লুটিয়ে পড়েছে। অরুণ দেবিকার হাতটা ধরে দেখল নাড়ি চলছে, দেবিকা এখনো জীবিত আছে। তারপর বেশ কয়েক সপ্তাহ সুস্থ হতে সময় লাগলো দেবিকার। শহরে ফিরে যাবার তোড়জোড় চলছিল তাদের মধ্যে। আগামীকাল সকালেই এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে তারা। অতি কষ্টে একজন ড্রাইভার জুটিয়ে নিয়েছে। গাড়িটা স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে রওনা দিয়ে গ্রাম ছাড়ার আগে দেখল কয়েকশো মানুষের একটা জমায়েত। অরুণ গাড়ির কাঁচটা নিচে নামিয়ে গ্রামের ডক্টরকে দেখতে পেয়ে ডেকে জিজ্ঞেস করল, ডক্টরবাবু, এখানে কিছু কি হয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের গায়ের মোড়ল শিবনন্দন বাবু গত হয়েছেন। কিন্তু কি ব্যাপার?
আপনারা ফিরে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমরা ফিরে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আর একটা কথা শুনুন, আপনাদের গ্রামে অস্বাভাবিক মৃত্যু আর হবে না। এই গ্রাম কঙ্কাবতীর রোষ থেকে মুক্তি পেয়েছে। গ্রামের রাস্তা ছেড়ে ডক্টর অরুণ সান্যালের গাড়িটা গ্রামের নীরবতা ও নিস্তব্ধতার ক্লান্তি দূরে ঠেলে ফিরে চলল ইট কাঠ পাথরে মোড়া সেই শহরের বুকে।